উত্তরবঙ্গটা বিজেপির একটা স্ট্রং পয়েন্ট, সেই জন্য ওটা ধরে রাখা সবথেকে বড় চ্যালেঞ্জ এখন বিজেপির কাছে। দক্ষিণবঙ্গ তো তারা অন্যভাবে লড়াইটা করছেন, অন্য বার্তা দিচ্ছেন, সংকল্পপত্রটায় দেখলাম যে অনেক কিছুই রয়েছে। কিন্তু সবথেকে যেটা তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুটো পার্টির কাছেই বড় চ্যালেঞ্জ এখানে এসে যাচ্ছে, সেটা হচ্ছে অবশ্যই এসআইআর এর ক্ষেত্রে যেটা বারবার আমরা বলছি যে এটা একটা প্রশাসনিক কাজ, মানুষকে ভোটাধিকার দেওয়া যাতে তারা ঠিকমতো ভোট দিতে পারে, সেটা না করে অনেক সময় তো একটা নাগরিকত্ব হরণের চিত্র চলে আসছে। এবং এই যে অ্যাডজুডিকেশনে যারা রয়েছে তাদের মধ্যে বহু বৈধ ভোটার দীর্ঘদিন ধরে ভোট দিয়ে এসছেন, এখানে সরকারি চাকরি করেন, এরকম মানুষ রয়েছেন, তাদের নাম ডিলিটেড হয়ে গেছে। আমি পার্সোনালি এরকম বহু মানুষকে জানি। কাজেই উন্নয়নের বার্তা দিয়ে দুটো পার্টি লড়াই করুক না, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তার মাঝখান থেকে এই এসআইআর যেভাবে আমাদের রাজ্যে করা হচ্ছে, যেটা অন্য রাজ্যে অন্যভাবে করা হয়েছে, সেটা নিশ্চয়ই দুটো পার্টিরই একটা চিন্তার কারণ। এবং ফেয়ার ইলেকশন হোক, ভায়োলেন্স ছাড়া ইলেকশন হোক, এটা আমরা চাই। গত বিধানসভা এবং লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ বারবার বিজেপিকে ডিভিডেন্ড দিয়েছে। রাহুল দা, সেই উত্তরবঙ্গে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলছেন যে তৃণমূল ইচ্ছে করে উত্তরবঙ্গের কোনো উন্নয়ন করেনি, এমনকি বাজেটে মাদ্রাসার জন্য যা বরাদ্দ করেছে তার ন্যূনতম বরাদ্দটুকু উত্তরবঙ্গের জন্য করেনি। কেন্দ্র যা টাকা পাঠিয়েছে সেই টাকা তৃণমূলের সিন্ডিকেট লুট করে নিয়েছে। প্রধানমন্ত্রীর ভাষা নিয়ে কি বলতো, যেখানে দাঁড়িয়ে নিশীথ প্রামাণিক, শুভেন্দু অধিকারী পরেও দুর্নীতির কথা বলেন, যেখানে দাঁড়িয়ে আজকে উনি মণিপুরের পরেও নারী সুরক্ষার কথা বলেন, আজকে সেই প্রধানমন্ত্রী ভুলে গেছেন একজন সাংসদ বিজেপির সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া, যিনি প্রকাশ্যে দাঁড়িয়ে এই বাংলা ভাগকে সমর্থন করেছিলেন, উত্তরবঙ্গের টুকরো করতে চেয়েছিলেন। আজকে সেখানে দাঁড়িয়ে উত্তরবঙ্গে কাঞ্চনকন্যা থেকে আরম্ভ করে বিশ্ব বাংলা থেকে আরম্ভ করে মমতা বন্দ্যোপাধ্যায়, উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জেলা থেকে আরম্ভ করে উত্তরবঙ্গের প্রভূত উন্নয়নের জায়গায় একটাই কাণ্ডারি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে কোথায় ছিল চা বাগানগুলো, কোথায় ছিল দাঁড়িয়ে উন্নয়ন? এতগুলো সাংসদ পেয়েছে বিজেপি, কি করেছে, কোন দায়বদ্ধতা নিয়েছে? প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে হবে না? প্রধানমন্ত্রীকে উত্তর দিতে হবে না? কেন আজকে বিজেপি ব্যর্থ হয়েছে বারবার? সেই গত লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে আবার আমরা জয়ের মুখ দেখেছে। কেন? মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, মানুষ বুঝতে পেরেছে মুখে যা বলে কাজে তা করে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় মুখে যা বলে কাজে তা করে না। সাংসদ দিও মানুষ এখানে একেবারে ভরপুর করে দিয়েছে বিজেপি। উত্তরবঙ্গকে প্রকৃতি ঢেলে সাজিয়েছে, সেই প্রকৃতির বিরুদ্ধে আপনার তৃণমূল যুদ্ধ ঘোষণা করেছে। সেই তিস্তার নদী চর থেকে শুরু করে তোমার ডুয়ার্সের জঙ্গল সবটাই লুটে নিয়েছে তৃণমূল। ওখানে ডাইরেক্ট যে ডেভেলপমেন্টটা করা যাবে, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট যে ডাইরেক্ট ডেভেলপমেন্ট করতে পারে, যেমন রেল, যেমন সড়ক, সেখানে গিয়ে দেখুন সবটাই প্রভূত উন্নতি হয়েছে। এবং আজকে তোমার দাদা আমি তোমার সঙ্গে বলি, সেই 70 বছর আগের যে ফারাক্কা ব্রিজ আমরা জানি, সেখানে নতুন করে ফারাক্কা ব্রিজ একমাত্র কে করছে? নরেন্দ্র মোদী সরকার। আজকে আমরা জানি মালদাতে আমের উৎপাদন হয়, সেখানে তোমার নতুন করে আমের একটা গবেষণাগারে উন্নতি, সেটা উত্তরবঙ্গ তোমার মোদী সরকার করেছে। আজকে তোমার সব জায়গায় যেখানে চা বাগানের মাটি তোমার বিভিন্ন বিল্ডারকে বেচে দিচ্ছে, সেখান থেকে নতুন করে আমরা চা শ্রমিকদের যে তোমার টাকা দেওয়ার কথা, সেটা আমি রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে আসবো। রাজাগোপাল দা একদম ওয়ান লাইনার, আমি একটু থামলাম। হ্যাঁ রাজাগোপাল দা। হ্যাঁ দেখুন, উত্তরবঙ্গে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে যে শাসক দল আছে তার বিরোধীরা যথেষ্ট কিন্তু গুরুত্ব পাচ্ছে, তারা ভোটেও জিতছে, ভোটে তো ওঠানামা থাকে, তো সেটাই বুঝিয়ে দিচ্ছে যে সেই তুলনায় দক্ষিণবঙ্গ তারা অনেক সেফ। কেন উত্তরবঙ্গে সেভাবে যদি উন্নয়ন হতো তাহলে বিজেপির এই অগ্রগতি কিন্তু ঘটতো না। এবং বিজেপি কিন্তু উত্তরবঙ্গে 54টা আসনের কথা বললেন, এই আসনের দিকে নজর রাখছে। উন্নয়ন যদি বিরাট ভাবে হতো শেষ করতে দিন রাজাগোপাল দাকে। হ্যাঁ, মানে সেইটাই বলতে চাইছে যে উত্তরবঙ্গের সঙ্গে আমাদের দক্ষিণবঙ্গের যে বিরাট ফারাক রয়ে গেছে উন্নয়নের দিক থেকে, সেখানকার মানুষ এখনো মনে করে যে তারা উন্নয়ন বোধহয় তাদের দিকে যাচ্ছে না, তার ফলে তাদের নতুন ভাবনা আসতেই পারে। সেই ভাবনাকে যদি কেউ কাজে লাগায় তা তো ত্রুটির কিছু নেই। কেন দোষ তো শাসককে, যারা উন্নয়নকে উত্তরবঙ্গের দিকে নিয়ে গেল না, দোষ তো তাদের। আপিয়াদি আমরা দেখেছি মানে মমতা ব্যানার্জি তুচ্ছ তাচ্ছিল্য করেছে যখন উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগে মানুষ মরেছিল, একদম উত্তরবঙ্গের
মানুষ কার পাশে থাকে অবশ্যই জানা যাবে 4 মে। এই মুহূর্তের আলোচনা শেষ করতে করতে নন্দীগ্রামের দিকে নজর রাখবো, কেননা আজকে রবিবাসরীয় প্রচার একেবারে তুঙ্গে। কি ছবি ধরা পড়ছে নন্দীগ্রামে, দেবস্মিতা? একদম পাপিয়া, নন্দীগ্রামে চলে যাব সরাসরি। বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। রাজীব গান্ধী যাকে পরিচয় দিল 84 সালে, তিনি রাজীব গান্ধীর সঙ্গে বেইমানি করেছেন। 98 সালে অটল বিহারী বাজপেয়ী যাকে আশ্রয় দিয়েছে, তার সঙ্গে যিনি বেইমানি করেছেন, তার থেকে বড় গদ্দার আছে? আচ্ছা মাননীয়া, আপনি না হারার ভয়ে দাঁড়ালেন না, শুভেন্দু আপনাকে হারানোর জন্য গঙ্গা পেরিয়ে ভবানীপুরে গেল, কিন্তু আপনাকে হারানোর জন্য গঙ্গা পেরিয়ে ভবানীপুরে গেল, কিন্তু আপনি তাকে আমার বিরুদ্ধে প্রার্থী ঠিক করলেন। আপনি কাকে ঠিক করলেন? আপনার হালি কর্মচারীকে। আচ্ছা বন্ধু বলুন তো, আমি তৃণমূল ছাড়ার আগে 2020 23শে নভেম্বর এইচডিএ চেয়ারম্যান থেকে পদত্যাগ করেছি। 27শে নভেম্বর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছি। 16ই ডিসেম্বর 2020 এমএলএ থেকে পদত্যাগ করেছি। তৃণমূল আমাকে যা যা দিয়েছিল আমি সব ছেড়ে দিয়ে একজন সাধারণ নাগরিক হিসেবে 19শে ডিসেম্বর 2020 অমিত শাহের হাত থেকে পতাকা নিয়েছিলাম। আপনি যাকে ক্যান্ডিডেট করেছেন তিনি এখনো বয়ালের পদ্মফুলের গ্রাম পঞ্চায়েতের মেম্বার। তিনি জানেন এই নির্বাচনে জিততে পারবেন না, পঞ্চায়েত মেম্বার থেকে পদত্যাগ করেনি। আমি যদি অবজেকশন করতাম স্কুটিনিতে, নামটাই কেটে যেত। একটা লোক দুটো পার্টির মেম্বার থাকতে পারে না, একটা লোক দুটো প্রতীকের মেম্বার থাকতে পারে না। আপনি হয়তো আসবেন, আপনার আদরের সুফিয়ান, আপনার হালালের দুলাল আবু তাহির, আপনার প্রিয় পাত্র সাউদ্দিন, আপনার এদেরকে পিছনে রাখি, এরা হিন্দু। বর্গ ছিল ব্লক সভাপতি, বর্গ হিন্দু বলে তাকে সরালো। স্বদেশ বাবু পুজো আচ্ছা করে কোথাও দেখেন? আরে যে পার্টিটা করে না তার নেত্রী, আমিও ঈদের শুভেচ্ছা জানাই। এই মাসুদ দাঁড়িয়ে আছে, আমি কোনদিন নামাজ পড়তে আসি। এই মুখ্যমন্ত্রী এবারেও আমি কালীঘাটে পুজো দিচ্ছি আর উনি রেড রোডে নামাজ পড়ছেন। গোকুলনগরের মানুষ তো সনাতন সংস্কৃতি সবচেয়ে ভালো জানে। আপনি বন্ধু বলুন তো, পিতৃপক্ষে কেউ ভালো কাজ করে? বাবা মা যাদের গত হয়েছে গয়াতে পিণ্ড দিতে যায়, তাই তো? এই কাশি নিয়ে বেড়ায় মুখ্যমন্ত্রী। হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলে, মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে, রাম মন্দির উদ্বোধনের দিন মিছিল করে, রাম মন্দির মানি না, মানছি না। এরপরেও গোবিন্দজিউ গোকুলনগর, আমি আশা করব আগামী দিনে রাষ্ট্রবাদী সরকার নির্মাণের জন্য আপনারা আমাকে আরো বেশি ভোট দিয়ে নির্বাচিত করে নরেন্দ্র মোদীকে হাত শক্তিশালী করবেন। আমি যতটা পেরেছি আমার সময়কালে কাজ করার চেষ্টা করেছি সীমাবদ্ধ ক্ষমতা। আমি কথা দিতে পারি, সরকার যদি আসে নন্দীগ্রামে নগরায়নের ছোঁয়া আমি দেব। পড়ে থাকা পাইপগুলোতে নলে জল আসবে। আগের মুখ্যমন্ত্রী, বিদায়ী মুখ্যমন্ত্রী গোকুলনগরে রেসিডেন্সিয়াল সরকারি স্কুল করতে পারেনি, প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। আগামী দিনে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী এবং আমি নির্বাচিত হলে আমি নিশ্চিতভাবে আপনাদের স্বপ্ন পূরণ করব। এনেছিলাম সোনাগুড়া আইটিআই, জমি জট করে ফিরিয়ে দিয়েছে।
বিজেপির সংকল্পপত্রে দেখবেন হলদিয়া নন্দীগ্রামকে জোড়ার কথা বলেছে অমিত শাহজি সংকল্পপত্রে। আমরা মমতা ব্যানার্জির মতো মিথ্যা কথা বলি না। ওই রাস্তা দিয়ে, ওই নদীপথ দিয়ে জাহাজ যাতায়াত করে। আমরা বলেছি রামেশ্বরমের মতো হোল্ডার ব্রিজ বানিয়ে দেব, জাহাজ যখন আসবে ব্রিজটা উঠে যাবে। মোদীজি বানিয়েছেন রামেশ্বরমে, তামিলনাড়ুতে, জাহাজ চলে যাওয়ার পরে আবার ব্রিজটা ডুবে যাবে। আমরা কথা দিলাম এখন যদি বাড়িতে 6,000 টাকা পান, অর্থাৎ মহিলাদের 1500, বেকার যুবকের 1500, 1,000 টাকা বার্ধক্য ভাতা, পিএম কিষাণ সম্মান নিধির 500 টাকা, সব মিলিয়ে যদি 6,000 টাকা পান, আগামী 1 জুন বিজেপি সরকার এটা 12,000 টাকা দেবে। মহিলাদের 1,500, 3,000, যুবকদের 1,500, 3,000, বার্ধক্য বিধবা দিব্যাঙ্গ ভাতা 1,000 এর বদলে 2,000। আমরা টাকাকে ফেরাবো, শিল্প আমরা করব। এই যে অনুদানের ব্যাপারটা যেটা চন্দনদাও মেনশন করার চেষ্টা করছিলেন, যে অনুদানের রাজনীতির প্রচারে উন্নয়নের বার্তা কিন্তু হারিয়ে যাচ্ছে। মহারাষ্ট্রের কথা দেখো, ওনারা বলছেন যে অন্যান্য স্টেটে যেখানে যেখানে বিজেপি আছে কত উন্নতি হয়েছে। মহারাষ্ট্রে যে লড়কি বেহেন 1500 টাকা করে চালু করা হয়েছিল, সেখানে কিন্তু সেটা বন্ধ হয়ে যাচ্ছে। তার কারণ হাইকোর্ট বলেছে যে পেনশন দেওয়া যাচ্ছে না, পেনশনের টাকার উপরে মানে স্পেশাল একটা চাপ পড়ছে, যার জন্য দেওয়া যাচ্ছে না। হাইকোর্ট, ওখানকার হাইকোর্টের অবজারভেশন। দিল্লিতে প্রমিস করা হয়েছিল 2500 টাকা পার মান্থ দেওয়া হবে, 1 বছরে এখনো চালু করতে পারেনি। কেন? কারণ এইগুলো কোষাগারের ওপরে, রাজ্যের কোষাগারের ওপরে চাপ সৃষ্টি করছে। আজকে পশ্চিমবঙ্গে যে লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানো হয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফিনান্স অ্যান্ড পলিসি বলছে যে এটা অ্যাকচুয়ালি জিডিপির তুলনায় জমা ঋণ 38% হয়ে গেছে, এবং 1 লক্ষ কোটি এক্সট্রা ঋণ নিতে হবে যদি এইটা চালু করা হয়, বা করা হয়েছে হয়তো এই 1500 টাকা। তার মানে কি, এই অনুদানের যে রাজনীতি, দেখো এটা কোভিডের সময় শুরু হয়েছিল। কোভিডটা হচ্ছে না, কোভিডটা হচ্ছে একটা অ্যাবনর্মাল পিরিয়ড। সেই সময় ক্যাশ ইন হ্যান্ড দরকার ছিল, কিছু অর্থনীতিবিদ বলেছিলেন, কিন্তু তখন তো অর্থনীতি অসুস্থ অর্থনীতি। একটা অসুস্থ মানুষের চিকিৎসা দরকার, তাকে হেল্প দরকার। তা বলে কি সব সময় তার চিকিৎসা দরকার তা তো নয়। এখানে মহিলাদের যে সশক্তিকরণ, মহিলাদের কাজের বাজারে অংশগ্রহণ, মহানন্দাদি অনুদানের রাজনীতি নিয়ে প্রশ্ন তুলছেন, আমরা আলোচনায় আসবো, কিন্তু একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। বিরতিতে যেতে যেতে আপনাদের দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করছেন, একটি ইঙ্গিত দিলেন যে আজ মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে। ভোট দিতে বাধা দিলেই ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করুন, ভোটের মেশিন নিয়ে পরিকল্পনা করেছে বিজেপি। স্লো ভোটিং, স্লো কাউন্টিং, অনেককে গ্রেফতার করার চেষ্টা হবে। আর কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। ভোট দিতে বাধা দিলে জগন্নাথ দেবের রথ টানতে গেলে সোনার ঝাড়ু দিয়ে আগে রাস্তা পরিষ্কার করে। আপনারাও একটা করে খিলের ঝাড়ু রেখে দেবেন, রাস্তা পরিষ্কার করবেন। রাস্তা ঝাড়ু দিতে দিতে পরিষ্কার করতে করতে যাবেন, ভোট বাক্সে পৌঁছে দেবেন। দুটো কাজই হবে, পরিষ্কারও হবে, অধিকার রক্ষাও হবে। ভোটার মেশিন খুব সাবধান, এদের প্ল্যান স্লো ভোটিং, স্লো কাউন্টিং। প্রথমে দেখাবে বিজেপি জিতছে, বুঝতেই পারছেন আমাদের কাদের সাথে লড়াই করতে হচ্ছে। অনেককে গ্রেপ্তার করার চেষ্টা করতে হবে। টেক কেয়ার, বুদ্ধি খরচ করে কাজ করুন। আজকে মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে আমি শুনেছি, খবর আমরাও পাই। সমাজে যদি অশুভ শক্তি থাকে তাকে কারা বাদ দেবে? তারা তো আইনের শাসনে বাদ হয়। আসলে মমতা ব্যানার্জি নিজের যে চরিত্র সেটা ফুটে উঠছে। আমরা কি জানতাম? মমতা ব্যানার্জি বলতে আমি তো গুন্ডা কন্ট্রোল করি। মমতা ব্যানার্জি 2011-তে ক্ষমতা আসার পর সবার আগে চলে গেলেন ভবানীপুর থানাতে গুন্ডা ছাড়াতে। তো উনি জানেন যে কারা গুন্ডা, এবং সেই লিস্টটা যখন আস্তে আস্তে যদি ইলেকশন কমিশন তাদেরকে অ্যারেস্টও করায়, তার বিরুদ্ধে কাকে খেপিয়ে দিচ্ছেন? তার বিরুদ্ধে খেপিয়ে দিচ্ছেন যে অশুভ শক্তি সমাজে আছে, সেই তাদেরকে খেপিয়ে দিচ্ছেন। এবং যে রক্তক্ষয়ী একটা বাংলার যে উদাহরণ, সেটা বারবার সারা ভারতবর্ষে আমাদের লজ্জা হয় যে বাংলায় আমরা বাস করি সেখানে প্রত্যেকটা ধরো কয়েকদিন আগে আসামে নির্বাচন হলো, কেরালায় নির্বাচন হলো, সেখানে কোনো রকম রক্তক্ষয়ী নির্বাচন হয়নি। এখানে রক্তক্ষয়ী নির্বাচন না হয় তার জন্য যা স্টেপ নির্বাচন কমিশন নিচ্ছে সেটা কনস্টিটিউশন মেনে নিচ্ছে, তার বিরুদ্ধে বাঙালিকে খেপিয়ে তুলেছেন। এর আগেও বারবার খেপিয়ে তুলেছেন। সেই তোমার সিএ
সিএ থেকে শুরু করে এনআরসি থেকে শুরু করে প্রীতম, এত বড় লাস্ট লোকটা ওয়াকফ বাদ বোর্ড, দিয়ে। ওই ওয়াকফ বোর্ডে মনে আছে উনি কি বলেছিলেন? যে 37 ওয়াকফ লক্ষ বোর্ড লোক বাদ, দাদা আমার 37 লক্ষ পড়াশোনা লোক বলিনি। বাদ। আরে তুমি তৃণমূলের এটা বলো। তৃণমূলের চরিত্রটা তুমি বজায় রেখেছো বুঝতে পেরেছি। তো তুমি আমার সময়টা চুরি করো না, চাকরি চুরির মতো। আমার সময়টা আমাকে বাদ বলতে দাও, দাও। আমার সময়টা চুরি করো না। আজকে তুমি প্রত্যেক জিনিসে যখনই কনস্টিটিউশন মেনে, সংবিধান মেনে একটা আইন প্রণয়ন হয়েছে, সে লাস্ট হচ্ছে তোমার ওয়াকফ বোর্ড। উনি বললেন ওয়াকফ আইন এখানে নাকি হতে দেবেন না, না হতে দিয়ে উনি কি করলেন? খেপিয়ে তুললেন। খেপিয়ে তুলে কি হলো? হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে কুপিয়ে হত্যা করলো জামাতিরা। এবং কোর্ট কি তারপরে বলেছে বলো? তারপর 4 সপ্তাহের মধ্যে উনি বলে দিলেন যে না এখন সুপ্রিম কোনো কোর্টের অসুবিধা নেই, রায় দেখো। এখন উইথ পোর্টালে হোক। কিন্তু ওয়াকফ ওই উইথ সুপ্রিম কোর্ট পোর্টালে কি রায় সবার নাম দিয়েছে? তালিকাবদ্ধ হলো না। তো এই যে মমতা ব্যানার্জি বাঙালিদের খেপিয়ে খেপিয়ে বারবার যে বাঙালির সবকিছু ধ্বংস করছেন, এটাই আজকে আমরা বারবার বল। কিন্তু আজকে বাংলার সমাজ আজকে জাগ্রত। কিন্তু উনি বলছেন রাত্রি 12টা থেকে গ্রেপ্তার হবে, মধ্যরাত্রি থেকে গ্রেপ্তার হবে। এখন উনি কি আশঙ্কা করছেন দলের কারুকে গ্রেপ্তার করা হবে? দলের অনেককে আমরা দেখলাম, ইডি, সিবিআই জানি না, ইডিকে যায়নি। এখন তাদের কি গ্রেপ্তার করবে? এখন গ্রেপ্তারের মজাটা কি জানেন তো? যদি ইলেকশনের আগে আপনি যদি গ্রেপ্তার হন তাহলে আপনি শহীদ হয়ে যান, তাহলে কিন্তু আপনার মর্যাদা বেড়ে যায়, ভোট বাক্সে তার রিফ্লেকশন হয়। আমার মনে হয় না সেরকম বোকামি কেউ করতে যাবে। তবে কোথাও একটা আমার মুখ্যমন্ত্রীর কথার মধ্যে মানে প্রথমে দেখবে বিজেপি জিতছে, হ্যাঁ, তারপরে স্লো কাউন্টিং, মানে কোথাও একটা কি ভয় ধরে গেছে যে অন্য কিছু ঘটতে চলেছে। এগুলো বলার তো কিছু প্রয়োজন নেই, তাই না? ঝাঁটা নিয়ে যাবেন, সিলেট ঝাঁটা, মানে এটা কিসের ইঙ্গিত? মানে ঝাঁটা নিয়ে তো ভোটের কেন্দ্রে তো যাওয়া যায় না, কোনো কিছুই নিয়ে যাওয়া যায় না, এটা কিসের ইঙ্গিত? তো এই যে ব্যাপারগুলো বলছেন, এটাতে মানে যদি ক্লিন করতে হয়, সমাজকে ক্লিন করতে হয়, সেটা তো কাজ তো ভোটের দিনে নয়, সেটা তো কাজ তো দীর্ঘদিনের প্রসেস, তাই না? সমাজ সংস্কার নিশ্চয়ই দরকার আছে। রাস্তা পরিষ্কার, যেমন পুরী রথের কথা বললেন, সেটা রাস্তা পরিষ্কারটা একটা হচ্ছে সমাজ সংস্কারের ইঙ্গিত, একটা প্রতীকী। তাতে রাস্তা পরিষ্কার হয় না। হ্যাঁ, পুরীর রথের সময় প্রতীকী কয় যে ভগবান যাচ্ছেন, আমাদের সমস্ত কলঙ্ক থেকে আমাদের দূরে থাকতে হবে, এটাও ঠিক তাই। কিন্তু উনি যখন বলছেন যে রাস্তা পরিষ্কার করতে হবে স্টিলের ঝাঁটা দিয়ে, আমি বুঝতে পারছি না এখানে কিসের ইঙ্গিত উনি করতে চাইছেন। কোনো সংঘাতের ইঙ্গিত করছেন কিনা? আমার কাছে বড় ভয় লাগে যে নির্বাচনে কোনো রক্তক্ষয়ী সংগ্রাম ঘটবে কিনা। তবে গ্রেপ্তার তো হবেই, গ্রেপ্তার তো যারা গুন্ডা এরা করছে তাদের নিশ্চয়ই গ্রেপ্তার করা দরকার। ভোটের দিন যাতে কোনো ধরনের হাঙ্গামা না কেউ করতে, সব দলের, আমি তো বলছি না কোনো সরকারের কাছে লিস্ট থাকে, সিপিএম এর কত গুন্ডা আছে, বিজেপির কত গুন্ডা আছে, লিস্ট দিন না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।